অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে আছি আমি মুসাম্মদ লাইলা খাতুন, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সৈয়দ আহমেদ কলেজ, দোকানপুকুর, গাবতলী, বগুড়া। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের বিষয় উন্নয়ন অর্থনীতি এবং অধ্যায় দ্বিতীয় বৈশ্বিক উন্নয়ন চিত্রের কিছু অংশ আলোচনা করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দারিদ্র্য, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পভার্টি। দেখো, দারিদ্র এই শব্দটার সঙ্গে কিন্তু আমরা সবাই পরিচিত, তাই না? আমরা বলে থাকি দরিদ্র, দারিদ্রতা, তাই না? তো আসলে দারিদ্রটা বা দরিদ্রটা কি? আমরা যদি আমাদের চারপাশে তাকাই তাহলে কি দেখতে পাই? সমাজে দুই শ্রেণীর মানুষ কিন্তু আমরা দেখতে পাই, তাই না? এক শ্রেণীর মানুষ উচ্চবিত্ত, আবার আরেক শ্রেণীর মানুষ কিন্তু কি নিম্নবিত্ত, তাই না? এদের জীবনযাত্রা কি এক একজনের এক এক রকম। তো আসলে দারিদ্র বা দরিদ্র বলতে আসলে বোঝানো হচ্ছে যে সমস্ত ব্যক্তি বা পরিবারের জীবনযাত্রার মান খুবই নিম্নমানের, যারা তাদের বিভিন্ন মৌলিক চাহিদা, আমাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেগুলো পূরণে অক্ষম, তাদেরকেই বলা হয় দারিদ্রতা। একে বলা হচ্ছে দারিদ্রতা। তাহলে আসলে আমরা যদি আরেকটু গুছিয়ে বলি তাহলে আমরা বলতে পারি যে সাধারণত দারিদ্র বলতে জীবনযাত্রার ন্যূনতম মান অর্জনে অক্ষম, তাকেই বলা হচ্ছে দারিদ্রতা। তাহলে আমরা এটা লিখতে পারি যে দারিদ্রতা কি? দারিদ্র বলতে জীবনযাত্রার সেই স্তরকে বোঝায়। দারিদ্র বলতে দারিদ্রতা কি আসলে? দারিদ্র বলতে জীবনযাত্রা সেই স্তরকে বোঝায়। জীবনযাত্রার সেই স্তরকে বোঝায়, যেখানে মানুষ জীবনযাত্রায় ন্যূনতম ব্যয় নির্ভর অক্ষম। তাহলে আমরা কি বললাম? দারিদ্রটা আসলে কি? দারিদ্র বলতে জীবনযাত্রার সেই স্তরকে বোঝানো হয় যেখানে মানুষ তার ন্যূনতম মৌলিক চাহিদাগুলো বা ন্যূনতম ব্যয় নির্বাহে অক্ষম, তাই না? একে বলা হচ্ছে দারিদ্র। দারিদ্রকে আসলে দুভাগে ভাগ করা যায়। তাহলে আমাদের মৌলিক চাহিদাগুলো কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, তাই না? যে মানুষ বা পরিবারগুলো যে অর্থনৈতিক অবস্থায় এই চাহিদাগুলো পূরণ করতে অক্ষম, তাদেরকেই বলা হচ্ছে দারিদ্র, তাই না? তাকেই বলা হচ্ছে দারিদ্রতা। তাহলে দারিদ্রতাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে চরম দারিদ্রতা, আরেকটা হচ্ছে আপেক্ষিক দারিদ্রতা। তাহলে দারিদ্রতাকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। একটা হচ্ছে চরম দারিদ্রতা, তাহলে চরম দারিদ্রতা কাকে বলে? যখন জীবন ধারণের জন্য ন্যূনতম প্রয়োজনীয় বস্তু অর্থাৎ খাদ্য, বস্ত্র, মাছ, মাংস এগুলো ক্রয়ে যখন ব্যক্তি অক্ষম হয় তখন তাকে বলা হয় চরম দারিদ্রতা। তাহলে আমরা কি বললাম যে চরম দারিদ্রতা আসলে কি? চরম দারিদ্রতা বলতে বোঝানো হচ্ছে যখন জীবন ধারণের জন্য ন্যূনতম প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যেমন ভাত, মাছ, মাংস, দুধ এগুলো কি আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য, এই নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো যখন কোনো ব্যক্তি বা পরিবার ক্রয়ে অক্ষম বা এগুলো ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ ব্যয় করতে অক্ষম, তখন তাকে বলা হয় চরম দারিদ্রতা। একটা হচ্ছে আমাদের আপেক্ষিক দারিদ্রতা। তাহলে আপেক্ষিক দারিদ্রতা কি? আপেক্ষিক দারিদ্রতা আসলে হচ্ছে সমাজে বিভিন্ন আয় শ্রেণীভুক্ত লোক বাস করে, তাই না? উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণী।
এই যে সমাজে ধনী ব্যক্তি এবং দরিদ্র ব্যক্তি, উচ্চ এবং নিম্নবিত্ত, এরা নিজেরাই নিজেদের মধ্যে তুলনা করে শ্রেণীবিভেদ তৈরি করে, কেউ ধনী এবং কেউ দরিদ্র। এই যে উচ্চ আয়ভুক্ত এবং নিম্ন আয়ভুক্ত বিভিন্ন শ্রেণী আয়ের ওপর যে তুলনা করে যে শ্রেণী বিভক্তি করা হয়, অর্থাৎ আয়ের যে তুলনা করা হয়, একেই বলা হচ্ছে আপেক্ষিক দারিদ্রতা। তাহলে আপেক্ষিক দারিদ্রতা আমরা কি বললাম, যে সমাজে বিভিন্ন আয় শ্রেণীভুক্ত মানুষের আয়ের বন্টনের বিচার করা হয়। এক্ষেত্রে সমাজে উচ্চ আয়ভুক্ত মানুষের সাথে নিম্ন আয়ভুক্ত মানুষের যে তুলনা করা হয়, এটাকেই বলা হচ্ছে আপেক্ষিক দারিদ্রতা। অর্থাৎ আপেক্ষিক দারিদ্রতা হচ্ছে তুলনা করা, উচ্চ আয়ভুক্ত মানুষের সাথে নিম্ন আয়ভুক্ত মানুষের তুলনা করে যে দারিদ্রতা নিরূপণ করা হয়, তাকেই বলা হয় আপেক্ষিক দারিদ্রতা। এখন দারিদ্র রেখাটা কি? দারিদ্র রেখা, দারিদ্র রেখা ভার্টিক্যাল। দারিদ্র রেখা এই শব্দটার সঙ্গে কিন্তু আমরা খুবই পরিচিত, তাই না? আসলে এই দারিদ্র রেখাটা বলতে আসলে কি বোঝানো হয়েছে? আমরা সবসময় শুনি যে দারিদ্র রেখার নিচে অবস্থান করছে, তাই না, একটা দেশে। তো এই দারিদ্র রেখাটা আসলে কি, তাই না, এটা আমরা এবার জানবো। দারিদ্র রেখা বলতে এমন একটি মাপকাঠিকে বোঝানো হয় যার দ্বারা মাথা পিছু মাসিক ভোগ্য ব্যয়ের পরিমাণকে বোঝানো হয়। তাহলে দারিদ্র রেখাটা কি? যে আসলে দারিদ্র রেখা বলতে আসলে মূলত একটা মাপকাঠিকে বোঝানো হয় যার দ্বারা কোন ব্যক্তি কি করা হচ্ছে, ভোগ রেখার মাসিক যে ভোগ্য ব্যয় এর পরিমাণকে বোঝানো হচ্ছে। আমাদের দেশে আসলে দারিদ্র্যর যে মাপকাঠির কথা বলা হচ্ছে, সেখানে বলা হয় যে প্রতিদিন একজন মানুষ গড়ে 2122 ক্যালোরি কি করবে, ভোগ করবে। যদি কেউ এই 2122 ক্যালোরির নিচে অবস্থান করে, তখন তাকে বলা হয় দারিদ্র, তখন তাকে বলা হচ্ছে আপেক্ষিক দারিদ্র। এবং যখন 1825-এর নিচে অবস্থান করে, তখন তাকে বলা হয় চরম দারিদ্র। তাহলে আমরা কি বললাম, দারিদ্র রেখাটা কি? অর্থাৎ দারিদ্র রেখা হচ্ছে আসলে এমন একটি মাপকাঠি যে তাহলে আমরা দারিদ্র রেখাটা বুঝলাম যে দারিদ্র রেখা মূলত একটা মাপকাঠি, যে মাপকাঠির উপর ভিত্তি করে একটা দেশের দারিদ্রতাকে নির্ণয় করা হয়ে থাকে, তাই না? যেটা আমরা বললাম যে আমাদের দেশে দারিদ্র সে মাপকাঠি হচ্ছে যে একজন ব্যক্তিকে প্রত্যেক দিন 2100 ক্যালোরি অর্থাৎ 2122 কিলো ক্যালোরি খাদ্য গ্রহণ করতে হবে। যদি কোনো ব্যক্তি বা পরিবার তার নিচে খাদ্য গ্রহণ করে, তখন সে কি করবে, অপুষ্টিতে ভুগবে, তাই না? অর্থাৎ তার মানে সে হচ্ছে দরিদ্র, তাই না? তার মানে সে দারিদ্র সীমার নিচে অবস্থান করছে। তাহলে এরপরে আমরা দেখব যে বাংলাদেশের দারিদ্রতার কারণ। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম যে দারিদ্রতা কি, আপেক্ষিক দারিদ্র, চরম দারিদ্রতা কি এবং দারিদ্র রেখাটা কি। এবার আমরা দেখব বাংলাদেশে দারিদ্রতার কারণগুলো কি কি, কেন একটা দেশ দরিদ্র হয়ে থাকে, তাই না? তাহলে বাংলাদেশের দারিদ্রতার কারণ। কেন ধনী বা দরিদ্র হয়, কেন একজন মানুষ দারিদ্র থেকে ধনী হতে পারে বা ধনী থেকে দারিদ্র হয়, যে এর আসলে বিভিন্ন কারণ রয়েছে। এই কারণগুলো সম্পর্কে আমরা জানবো। এই কারণগুলোকে বলা হয় দারিদ্রতার কারণ। এখন আমরা জানবো যে আসলে বাংলাদেশের দারিদ্রতার কারণ, বাংলাদেশ কেন দরিদ্র, কি কি কারণে বাংলাদেশ দারিদ্রতা বাড়ছে। তো আমরা প্রথমেই বলতে পারি বাংলাদেশের প্রথম এবং প্রধান সমস্যাটা কি আসলে উপনিবেশিক শাসন ও শোষণ, তাই না? তাহলে আমরা প্রথম পয়েন্টটা লিখতে পারি বেশি শাসন ও শোষণ। তাহলে বাংলাদেশের প্রধান কারণ হচ্ছে উপনিবেশিক শাসন ও শোষণ। আমরা জানি ব্রিটিশরা
কি করেছিল, আমাদেরকে 200 বছর শাসন এবং শোষণ করেছিল। ব্রিটিশরা যখন শাসন করে তখন তারা কি করেছিল, এই উপমহাদেশে অর্থনৈতিক উন্নয়নের দিকে কিন্তু তারা কি করেছিল, নজর না দিয়ে তারা শুধুমাত্র আমাদেরকে শাসন এবং শোষণে করেছিল, যার ফলে বাংলাদেশ সেই 200 বছরে অনেক পিছিয়ে পড়েছিল। এই জন্য বলা হয় বাংলাদেশের দারিদ্রতার একটি প্রথম এবং প্রধান কারণ হচ্ছে উপনিবেশিক শাসন। কেননা উপনিবেশিক শাসনকালে আমাদের ভাগ্য উন্নয়নে তেমন কোনো পরিবর্তন ঘটেনি। এরপরে আমরা দ্বিতীয়ত বলতে পারি জনসংখ্যা। বাংলাদেশের দারিদ্রতার আরেকটি বড় সমস্যা হচ্ছে জনসংখ্যা। বাংলাদেশ কি আসলে একটি জনবহুল দেশ। আমাদের দেশে যে হারে জনসংখ্যা বাড়ছে সে হারে কিন্তু কি হয়, কর্মসংস্থানের সৃষ্টি হয়নি। এর ফলে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে এবং এই বেকারত্বের ফলে একটা দেশ কিন্তু কি হয়ে যায়, দারিদ্র হয়ে যায়, তাই না? অর্থাৎ বাংলাদেশ দারিদ্রতার আরেকটি বড় কারণ হচ্ছে আমাদের বৃহৎ জনসংখ্যা। এরপরে আমরা দেখব সম্পদের অসম বন্টন। বাংলাদেশের দারিদ্র্যের আরেকটি বড় সমস্যা হচ্ছে সম্পদের অসম বন্টন। অর্থাৎ বাংলাদেশের আয়ে দেখা যায় কিছু মুষ্টিমেয় লোকের হাতে পুঞ্জিত, অর্থাৎ কিছু কিছু মূলধন রয়েছে যারা অনেক বেশি ধনী, আবার কেউ একেবারে দরিদ্র। অর্থাৎ আয় বন্টনের ক্ষেত্রে সমতা না থাকাও বাংলাদেশের দারিদ্রতার আরেকটি বড় কারণ। এরপরে আমরা দেখব দারিদ্র দুষ্টচক্র। দারিদ্র্যের দুষ্টচক্র। দারিদ্র্যের দুষ্টচক্র। দারিদ্র্যের দুষ্টচক্র। ওটা আসলে কি? যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ চক্রকারে একটা দেশের মাথাপিছু আয়কে কমিয়ে দেয়, অর্থাৎ মাথাপিছু আয় কমায়, একেই বলা হচ্ছে দারিদ্র দুষ্টচক্র। দারিদ্রের দুষ্টচক্রটা কি? যেখানে অনুন্নয়নে কিছু প্রতিকূল অবস্থা কি হচ্ছে, ঘুরপাক খাচ্ছে, তাই না? যেমন আমার দাদা দারিদ্র ছিল বলে আমার বাবা দরিদ্র, আমার বাবা দরিদ্র বলে কি বংশ পরস্পর তার ছেলে দরিদ্র। এই যে ঘুরপাক খাচ্ছে একের পর এক, এটাকেই বলা হচ্ছে দারিদ্র দুষ্টচক্র। এবং দারিদ্র দুষ্টচক্র সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন রাগনার নার্স। তিনি বলেছিলেন একটি দেশ দারিদ্র কারণ সে দারিদ্র, তাই না? এ কান্ট্রি ইজ পোর বিকজ ইট ইজ পোর। বাংলাদেশের দারিদ্রতার আরেকটি বড় কারণ হচ্ছে বেকারত্ব। বাংলাদেশের মোট জনসংখ্যার কর্মক্ষম জনসংখ্যার অধিকাংশই কি বেকার, তাই না? এই বেকারত্ব সমস্যার কারণে বাংলাদেশের কি দারিদ্র্যের হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কৃষিতে নিয়োজিত অধিকাংশ মানুষ আবার কি বেকার, তাই না? শহর এবং গ্রামাঞ্চলেও যদি আমরা তাকাই তাহলে দেখা যায় মানুষের মিছিল, কিন্তু এই বেশিরভাগ মানুষের মিছিলে দেখা যায় অধিকাংশ কর্মমুখী জনসংখ্যা হচ্ছে বেকার। এই বেকারত্বের কারণেও কিন্তু কি হয়, বাংলাদেশের দারিদ্র আরেকটি বড় কারণ। এরপরে আমরা দেখব প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার। প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার। বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ না হলেও আমাদের কিন্তু কিছু কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেগুলো ব্যবহার করেও কিন্তু আমরা কি করতে পারি, আমাদের ভাগ্যকে উন্নয়ন করতে পারি। কিন্তু দেখা যায় যে এই সমস্ত প্রাকৃতিক সম্পদের আমরা কি করতে পারি, সুষ্ঠু ব্যবহার করতে পারি না। বিভিন্ন কারণে কলাকৌশল, যন্ত্রপাতি এগুলোর কারণে কি করতে পারি না, আমরা ব্যবহার করতে পারি না। আবার দেখা যায় কিছু কিছু প্রাকৃতিক সম্পদ আমরা কি করি, অপচয় করে নষ্ট করে ফেলি, তাই না? তো এই জন্য কিন্তু বাংলাদেশ দরিদ্র। বাংলাদেশটা আরেকটি কারণ হচ্ছে স্বল্প মজুরি। তাহলে স্বল্প মজুরি বাংলাদেশের দারিদ্রতার আরেকটি বড় কারণ। অর্থাৎ
বাংলাদেশে বেশিরভাগ শ্রমিকের কি মজুরিটা খুবই নিম্ন, যার দ্বারা তারা তাদের ন্যূনতম চাহিদাগুলোই পূরণ করতে পারে না। ফলে দেখা যায় যে বাংলাদেশের জনসংখ্যার অধিকাংশই দারিদ্র সীমার নিচে অবস্থান করে। তাহলে বাংলাদেশের দারিদ্র আরেকটি বড় কারণ হচ্ছে স্বল্প মজুরি। এরপরে শিল্পে অনগ্রসরতা, শিল্পে অনগ্রসরতা অর্থাৎ আমাদের দেশ এখনো শিল্পে খুব বেশি সফলতা লাভ করতে পারেনি। শিল্পে এই অনগ্রসরতায় বাংলাদেশের দারিদ্র্যের আরেকটি বড় কারণ। অনুন্নত কৃষি, অনুন্নত কৃষি ব্যবস্থা। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হলেও বাংলাদেশের কৃষিতে এখনো খুব বেশি উন্নতি লাভ করতে পারিনি। অর্থাৎ কৃষিক্ষেত্রে আমরা এখনো কিন্তু আধুনিক প্রযুক্তিগুলোর ব্যবহার শিখিনি। এর বড় কারণ কি, বাংলাদেশের জনসংখ্যার বেশিরভাগই কি অশিক্ষিত, তা জানে না কিভাবে আধুনিক যন্ত্রপাতিগুলো ব্যবহার করতে হয়। অর্থাৎ কৃষির এই অনুন্নত ব্যবস্থার কারণে বাংলাদেশ দরিদ্র। এরপরে আমরা দেখব মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি দেখি যখন কোনো দ্রব্যের দাম ক্রমাগত বৃদ্ধি পায়, অর্থাৎ দ্রব্যের দাম বৃদ্ধি পায় এবং অর্থের ক্রয় ক্ষমতাটা হ্রাস পায়, তখন তাকে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি যদি বেড়ে যায় তাহলে কি হয়, আসলে মানুষের ক্রয় ক্ষমতাটা কমে যায়। দেখা যায় যে মুদ্রাস্ফীতি হলে দরিদ্র লোকজন আরো বেশি দরিদ্র হয়ে যায়, তাদের জীবনযাত্রার মান নিম্নে চলে আসে। তারপরে কি হবে, দেশে বেকারত্ব বৃদ্ধি পাবে এবং এই বেকারত্ব বৃদ্ধির ফলে দরিদ্র জনসংখ্যার পরিমাণ বেড়ে যাবে। তারপরে কি, মুদ্রাস্ফীতিও বাংলাদেশের দারিদ্রতার আরেকটি বড় কারণ। বাংলাদেশের দারিদ্রতার আরেকটি বড় কারণ হচ্ছে শিক্ষা। আমরা এখনো শিক্ষা ব্যবস্থায় অনেক পিছিয়ে রয়েছে। দেখো, যদি উন্নত বিষয়গুলোর দিকে তাকায় তাহলে দেখা যায় যে এখানে শিক্ষার হার শতভাগ, অথচ সেখানে আমাদের দেশে স্বাক্ষর করতে পারে এমন ব্যক্তিকে ধরে সাক্ষরতার হার হচ্ছে 60%, তাই না? শতকরা 60 জন লোক আমাদেরকে শিক্ষিত। এই যে শুধুমাত্র যারা কলম ধরতে পারে, নিজের নামটা লিখতে পারে, তাদেরকে ধরেই আমাদের সাক্ষরতার হার হচ্ছে 60%, যেখানে উন্নত দেশগুলো শতভাগ শিক্ষিত। তো এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষার কারণে আমরা কি দারিদ্র। কেননা আমরা জানি যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি কিন্তু তত বেশি উন্নত। বাংলাদেশের দারিদ্র আরেকটি বড় কারণ হচ্ছে দুর্নীতি। বাংলাদেশের দারিদ্রতার আরেকটি বড় কারণ হচ্ছে দুর্নীতি, তাই না? উন্নত দেশের লোকগুলো যদি দেখে তারা কি স্বচ্ছ এবং নিরপেক্ষ, কিন্তু আমাদের দেশে বেশিরভাগই জনগণ কি দুর্নীতিগ্রস্ত। তারা সুশাসন কুশাসন এগুলো নিয়ে জর্জরিত, সুদ ঘুষ এগুলো নিয়ে কি আমাদের দেশের জনসংখ্যার মধ্যে এই প্রবণতাগুলো বেশি। তারা হিসাব দান এবং প্রদানে কিন্তু স্বচ্ছ নয়। এই দুর্নীতির কারণে কিন্তু বাংলাদেশ কি এখনো উন্নতি লাভ করতে পায়নি। যদি মানুষের মধ্যে এই দুর্নীতিগুলো না থাকতো, এই কুশাসনগুলো যদি না থাকতো, তাহলে কিন্তু আমাদের দেশ অনেক বেশি যে ইতিমধ্যে বাংলাদেশ কি হয়েছিল, পরপর 5 বার বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের অগ্রগতিটা অর্জন করেছে, যা আমরা কখনোই আমাদের জন্য কাম্য নয়, তাই না? এই দুর্নীতির কারণে বাংলাদেশ কিন্তু আসলে দারিদ্রতার আরেকটি বড় কারণ হচ্ছে দুর্নীতি। যদি মানুষের মধ্যে দুর্নীতি না থাকতো, আমাদের কি দেশের প্রত্যেকটা মানুষের শিরায় শিরায় কি আসলে দুর্নীতি রয়েছে, তাই না? তারা কি সৎ নয়। যদি দেশের লোকগুলো যদি সৎ হতো, তারা যদি হিসাব প্রদানের স্বচ্ছতা হতো, স্বচ্ছ হতো, বিভিন্ন ধরনের চাকরি, দেখা যায় আমাদের দেশে চাকরি পেতে গেলে কি হতো, এই যে চাকরি বাকরি এগুলোর ক্ষেত্রেও কি আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের দুর্নীতি থেকেই যায়। তাই আমরা এই দুর্নীতিও কিন্তু বাংলাদেশের কি দারিদ্রতার আরেকটি বড় কারণ, তাই না? তাই আমরা চাইবো যে আমাদের দেশের প্রত্যেকটা মানুষই যেন সৎ হয়, আমাদের দেশটাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে, তাই না? আমরা অবশ্যই সেই চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে দারিদ্রতা কি
এবং আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে দারিদ্রতার কারণগুলো কী কী। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। আবার দেখা হবে আরেকটি ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।